আমরা বায়ু দূষণেও বারবার করে চ্যাম্পিয়ন হই, আমরা শব্দ দূষণেও চ্যাম্পিয়ন হই। যখন যেই এলাকায় নির্মাণ কাজ হয় তখনই ওই এলাকাটা বায়ু দূষণে প্রাধান্য পেয়ে থাকে। তাহলে এখনও পর্যন্ত বৃষ্টি নির্ভর, প্রকৃতি নির্ভর বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ভিতরে আমরা যখন আছি তখন খুব বেশি আমরা কিন্তু আশাবাদী হতে পারি না। অন্য সকল সমস্যা সমাধানের আগে যে নিঃশ্বাসটি আমরা গ্রহণ করছি সেটি সমাধান করাটা সবার আগে জরুরি হয়ে যাচ্ছে। কারণ আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে সে তার 9 মাস আগে মায়ের গর্ভে আসার সাথে সাথেই কিন্তু এই বায়ু দূষণে আক্রান্ত হতে শুরু করেছে। আবার যারা বয়স্ক মানুষ, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা শিশু, সবাই কিন্তু এই বায়ু দূষণের বিভিন্ন জটিল সমস্যাগুলোতে আক্রান্ত হচ্ছে। আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় শব্দ দূষণ নিয়ে যখন গবেষণা করে থাকি বুঝতে পারি যে বছরের পর বছর ধরে কোনো একটি সুনির্দিষ্ট জায়গায় শব্দ দূষণ সবচেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ শব্দ দূষণের হটস্পটটা আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু দুঃখজনক বিষয় হলো বায়ু দূষণের জন্য আমরা হটস্পটটা আইডেন্টিফাই করতে পারি না। কারণ এটি মুভ করতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। কেন সরে যায়? যখন যেই এলাকায় নির্মাণ কাজ হয় তখনই ওই এলাকাটা বায়ু দূষণে প্রাধান্য পেয়ে থাকে। এটুকু বোঝা যায় যে ঢাকা শহরের বায়ু দূষণের প্রধানতম উৎসটি অনিয়ন্ত্রিত নিয়ম না মেনে নির্মাণ কাজ করাটা, এবং সেই নির্মাণ কাজটা এলিভেটেড এক্সপ্রেস হোক কিংবা মেট্রো হোক কিংবা একদম ব্যক্তিগত পর্যায়ে একটা বিল্ডিংয়ের কাজ হোক কিংবা সিটি কর্পোরেশন বা সেবাদান সংস্থার সংস্কার কাজ হোক। অর্থাৎ নির্মাণ কাজের সময়ের ভোগান্তি মনে হয় পৃথিবীতে বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন র্যাঙ্ক করা যাচ্ছে, কিন্তু নির্মাণ কাজের ভোগান্তি যদি আমরা আরেকটা যদি র্যাঙ্ক করার সুযোগ কেউ পায় তাহলে সেখানেও মনে হয় বাংলাদেশের ঢাকা শহর বা শহরগুলো চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এই ক্ষেত্রে বায়ু দূষণ এবং শব্দ দূষণ দুই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে যেন বাড়তেই থাকে। আমরা বায়ু দূষণেও বারবার করে চ্যাম্পিয়ন হই, আমরা শব্দ দূষণেও চ্যাম্পিয়ন হই। এখন আসি যে আমাদের আসলে শুরু কোনো এক জায়গায় করতে হবে। আমাদের এই যে রেকমেন্ডেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে আমরা বলেছি যে বায়ু দূষণ এবং শব্দ দূষণ কমানো রাতারাতি সম্ভব হবে না। এইটির জন্য স্বল্পমেয়াদী অর্থাৎ 3 থেকে 6 মাসের, দীর্ঘমেয়াদী 1 থেকে 3 বছরের এবং কিছু মধ্যমেয়াদী পদক্ষেপের আমরা সুপারিশ করেছি। এবং সেই ক্ষেত্রে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে, ফিটনেসবিহীন বা অনুমোদনবিহীন যে ইটের ভাটাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সবার আগে নজর আনতে হবে। এবং রাস্তার ভিতরে যে নির্মাণ কাজগুলো হয়, জুলাই মাসের বিল দিতে হবে, এই কারণে এপ্রিল থেকে এই জুন পর্যন্ত এই সময় এপ্রিল মে জুন এই সময়টিতে যে অনিয়ন্ত্রিতভাবে রাস্তা খোঁড়াখুড়ি করে রাখা হয় এবং সারা ঢাকা শহরে কয়েক হাজার প্রকল্পের কাজ একাত্রে হয় এবং এগুলো নিয়ন্ত্রণ বা দেখভাল করার কোনো অথরিটি থাকে না, এটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তা না হলে বারবার করে আমরা খালি চ্যাম্পিয়ন হতে থাকবো। ইটের ভাটা বন্ধ করার জন্য সরকারের নিজেরই পরিকল্পনা কিন্তু ফেল করতে যাচ্ছে। অর্থাৎ 2025 সাল নাগাদ সরকারের প্রজ্ঞাপন ছিল যে সরকারি কাজে ইটের ব্যবহার শূন্যতে নিয়ে আসবে পর্যায়ক্রমে, কিন্তু যেখানে শূন্যতে আনার কথা সেখানে এখনও পর্যন্ত 4-5% ভিতরে আমরা রয়ে গেছি, আমরা ব্যবহার নিশ্চিত করতে পারি নাই। সো ইটের ভাটা একটা বড় সমস্যা থাকলেও আগে যেখানে আজ থেকে 10 বছর আগে 65%, 68% ইটের ভাটা থেকে বায়ু দূষণ হতো, এখন সেটা কমে এসেছে 30%। কিন্তু তাই বলে ইটের ভাটার প্রপোর্শনালটা কমেছে, কিন্তু ইটের ভাটার দূষণ যে কমেছে তা না। কি হয়েছে? অন্য দূষণগুলো বেড়েছে, সে কারণে ইটের ভাটার প্রপোর্শনটা কমেছে। অর্থাৎ এখানে কোনো সফলতা নেই। এখানে সরকারের যারা দায়িত্বে আছেন যে বায়ু দূষণ কমানোর জন্য, আমরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী ফর্মার পরিবেশ মন্ত্রী মহোদয়কে বলতে শুনেছি বায়ু দূষণ কীভাবে কমবে, উনি বলেছেন বৃষ্টি হলে। তাহলে এখনও পর্যন্ত বৃষ্টি নির্ভর, প্রকৃতি নির্ভর বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ভিতরে আমরা যখন আছি তখন খুব বেশি আমরা কিন্তু আশাবাদী হতে পারি না। যে কারণে এখনই আমাদের ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে জিরো টলারেন্সে যেতে হবে। আমাদের অনুমোদনবিহীন ইটের ভাটাগুলোর জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ করতে হবে। জীবাশ্ম জ্বালানির বিকল্পটা আমাদের চিন্তা ভাবনা করে নবায়নযোগ্য জ্বালানি নিতে যেতে হবে। তবে আশঙ্কার একটা বিষয়, আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল যে আসবে তার জন্য সেই সেন্সিটিভিটির জন্য আমাদের রাস্তায় যখন 20 মিনিট বৃষ্টি হলেই পানি উঠে যায় 2 ফিট 3 ফিট, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি, আমি নিজেও ভুক্তভোগী, যে গাড়িগুলা ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিগুলো কিন্তু
পানিতেই সবচেয়ে সেন্সিটিভ, যে কারণে আমার যে এই ধরনের রাস্তা এবং ড্রেনেজ সিস্টেমে আমি এই নবায়নযোগ্য জ্বালানি বা ইলেকট্রিক ভেহিকেলের যে নতুন করে পরিকল্পনা, সেটা কিন্তু আরও বড় চ্যালেঞ্জ হবে। আমরা আরেকদিন বাপার পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমি এখানে শেষ করছি। বায়ু দূষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা অন্যান্য কর্তৃপক্ষগুলোর সাথে যদি সমন্বিতভাবে কাজ না করে তাহলে এটি সমাধান করা সম্ভব না। সবাইকে মিলে এই সমস্যার সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ।